দর্শক যারা যেখান থেকে যুক্ত ছিলেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক সামনে থেকে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে 13 সেনা কর্মকর্তাকে আজকে শুনানির জন্য আদালতে আনা হয়েছে, যার ফলে কিন্তু আদালত প্রাঙ্গণটি রয়েছে সেটি কিন্তু কঠোর নিরাপত্তায় আসলে ঢেকে ফেলা হয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্যরা রয়েছেন এখানে, কিন্তু এছাড়াও সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের কর্মকর্তা রয়েছেন, এছাড়াও এপিবিএন এর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন কঠোর নিরাপত্তায়। যদি আপনাদেরকে বলি যে আওয়ামী লীগের শাসন আমলে আয়নাঘরের গুম এবং খুনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় পৃথকভাবে দুটি মামলায় 13 সেনা সদস্যকে কিন্তু আজ রোববার 23 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ঠিক সকাল 10টার দিকে কিন্তু হাজির করা হয়েছে এবং এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু আশেপাশে র্যাবের কর্মকর্তারা রয়েছেন পুলিশের সদস্যরা এবং যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। দর্শক, আমরা জানেন যে এই যে 13 সেনা কর্মকর্তাকে আনা হয়েছে তাদের কিন্তু এর আগেও 22 অক্টোবর তাদের কিন্তু শুনানি হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় আদালতে, যার ফলে কিন্তু আদালত তাদেরকে একটি গ্রেফতারের আসলে অনুমতি দেয়। তারপর থেকে তাদেরকে আসলে তাদেরকে আইনের আওতায় আনা হয় এবং তার পাশাপাশি তাদেরকে ট্রাইব্যুনালে আনার জন্য আসলে ডেট ঠিক করা হয় 20 নভেম্বর। পরবর্তীতে সেই তারিখ কিন্তু চেঞ্জ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের যে বিচারিক আদালত ছিল প্যানেল, তারা কিন্তু এই শুনানি আজকে অনুষ্ঠিত করবেন। তারা কিন্তু এই ডেটটি পিছিয়ে 20 নভেম্বর পিছিয়ে আজকে কিন্তু 23 নভেম্বর করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন এবং পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, কামালের জন্য স্টেট ডিফেন্স নিয়োগ করা হতে পারে আজকেই। এর আগে গত 20 নভেম্বর শুনানির কথা থাকলেও আপনারা জানেন যে এটি আজকে ধার্য করা হয় এবং 26 অক্টোবর ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি শফিউল আলমের নেতৃত্বে 2 সদস্যের প্যানেল শুনানির 20 নভেম্বর তারিখ নির্ধারণ করেছিল। ওই প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা দায়রা জজ মহিতুল হক ইনাম চৌধুরী এবং 22 অক্টোবর টিএফআই এর সেল গুম নির্যাতন দুটি মামলার সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে আদালতে তাদেরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আপনারা জানেন যে এটি 8 অক্টোবর পৃথক দুটি মামলায় মোট 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে চিফ প্রসিকিউটর তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে 30 জনের বিরুদ্ধে দাখিল করা হয়। পরবর্তীতে কিন্তু 13 জনকে আসলে থানায় হাজতে পাঠিয়ে দেওয়া হয় এখান থেকে এবং আপনাদেরকে বলি এই যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউটর অভিযোগের আমলে নিয়ে ট্রাইব্যুনাল 1 গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং শুনানির জন্য 22 অক্টোবর নির্ধারণ করে এবং টিএফআই সেল নির্যাতন গুম খুনের অভিযোগে যে মামলাটি হয়েছে তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 17 জনকে আসামি করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ আলম এবং র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মুস্তফা সারওয়ার, র্যাব কর্মকর্তা KF আজাদ এবং ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুবুল আলম, আবদুল্লাহ আল মোমেন, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল এবং সাইফুল ইসলাম সুমন এবং এদের বিরুদ্ধে 22 অক্টোবর 10 সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করানো হয়। আপনারা জানেন যে এই সেনা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে কিন্তু এই আদালতে হাজির করা হয় এবং এই মামলাতে শেখ হাসিনা এবং তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে। অন্যান্য আসামিরা হলেন যারা 13 জনের মধ্যে রয়েছেন, এদের মধ্যে যদি আমি বলি ডিজিএফ এর সাবেক মহাপরিচালক যিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন এবং সাবেক ডিজি মেজর জেনারেল অফ সাইফুল আবেদিন এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম, সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল তাবরেজ শামস চৌধুরী, সাবেক ডিজি মেজর জেনারেল অফ হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম এবং এছাড়াও আরও রয়েছেন এই 13 সদস্যের যারা আসামি রয়েছে তাদের মধ্যে রয়েছেন জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল মাকসুরুল হক, এছাড়াও
এই দুই মামলার বর্তমান কারাবন্দী 13 সেনা কর্মকর্তায় তালিকা রয়েছে র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল আহমেদ সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল আজাদ এবং কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ খান অবসরকালীন ছুটিতে এবং র্যাব গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট জেনারেল কর্নেল মশিউর রহমান। এছাড়া অনেকেই রয়েছেন। আপনারা জানেন যে এই শেখ হাসিনার আমলে তাদের যে প্রতিপক্ষ বা যারা আসলে শেখ হাসিনার শাসনের দ্বিমত প্রকাশ করেছিলেন তাদেরকে কিন্তু এই আয়না ঘরে তারা গুম করে দেওয়া হয়েছিল এবং সেই যে ভিন্ন মতকে থামিয়ে দেওয়ার আসলে বড় একটি অপচেষ্টা চলেছিল আপনারা জানেন, যার ফলে কিন্তু এই সেনাবাহিনীর কর্মকর্তা বা র্যাবের কর্মকর্তাদেরকে আসলে তারা কিন্তু আসলে ব্যবহার করে এই অপরাধগুলো সংগঠিত করা হয়। এবং আপনারা জানেন যে এই অপরাধের ফলে বাংলাদেশে কিন্তু হাজার হাজার মানুষ আসলে গুমের শিকার হয়েছে। আপনারা অনেকেই এটি অবগত আছেন এবং আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আয়নাঘরের আমরা সন্ধান কিন্তু বাংলাদেশে পেয়েছি বেশ কয়েকটি জায়গায়। আপনারা জানেন সেটি কিন্তু একটির সাথে অপরটি আসলে অতপ্রতভাবে জড়িত। দর্শক, আজকে শুনানি হচ্ছে, আমরা আসলে অপেক্ষায় আছি এবং সেই শুনানির আসলে রায় ঘোষণার তারিখও ঘোষণা করা হবে, কবে রায়টি ঘোষণা করা হবে সেটি কিন্তু আজকে জানতে পারবো এবং পরবর্তীতে সেই রায়ে আসলে কি ফলাফল আসতে যাচ্ছে। আসলে এই যে আপনারা জানেন মানবতা বিরোধী অপরাধ সহ যারা যে অপরাধগুলোর সাথে জড়িত রয়েছে তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তি আসলে বাংলাদেশের জনগণ আশা করেন, আমরা এটি জানি। তো সেই রায়ের অপেক্ষায় আমরা আজকে অপেক্ষা করছি এবং আপনাদের সর্বশেষ জানাবো এই হয়তো দুপুরের পরে সেই আজকের শুনানি শেষে প্রসিকিউটর কিন্তু তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করবেন এবং জানিয়ে দেবেন আসলে এই যে 13 সেনা কর্মকর্তা সহ আরও যারা 30 জনের বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে তাদের কী ধরনের শাস্তি হতে যাচ্ছে এবং কবে সেই শাস্তি ঘোষণা করা হবে বা আদালতের রায় ঘোষণা করা হবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। দর্শক, এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ তথ্য। আপনারা এতক্ষণ দেখছিলেন টেলিগ্রাফ বাংলাদেশ নিউজের ফেসবুক পেজে। আপনারা কিন্তু আমাদের সাথেই যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।